আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আজ আদিত্যর সত্যি জানতে পেরে কেন জানি খারাপ লাগলো না, শুধু মনে হলো যা হলো ভালোই হলো। একজন জারজ সন্তান থেকে বেঁচে গেল আদিত্য। ওর দেয়া ধোকা পৌষের মেনে নিতে একটুও খারাপ লাগেনি। অভিমানে বুকটা ফেটে গেলেও নিজেকে বুঝ দেয় পৌষ। জারজদের অভিমান মানায় না, তারা শুধু হেলায় খেলায় মানুষের প্রয়োজন মিটায়। কি মনে করে আলমারি খুলে পৌষ। তৌসিফ তার বউয়ের জন্য অসংখ্য দামি কাপড়ে আলমারি ভরেছে। বেছে বেছে ফিনফিনে একটা পাতলা শাড়ি টেনে বের করে ও। আজ পৌষ সাজবে, নিজেকে সাজাবে তৌসিফের জন্য। আদিত্যর সাথে তার শেষ সম্পর্কটুকু ছিল ক্ষমা চাওয়ার, যা আর প্রয়োজনীয়তা অনুভব করছে না পৌষ। বন্ধুদের সাথে বের ধরেই যেহেতু আদিত্য এসব করেছে, তাহলে কেন পৌষ মাপ চাইবে? লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো পৌষ। সাদার মাঝে লাল রঙের শাড়িটা অদক্ষ হাতে পড়ল ও। এক অবশ্য পারল না, ফোনের সাহায্যে প্রয়োজন হলো। ঠিক মাঝ বরাবর সিথি কেটে ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক লাগালো। বলা হয় পুরুষ নাকি নারীর লাল রঙা ঠোঁট দেখেই সবার আগে আকর্ষণ বোধ করে। আয়নায় নিজেকে দেখেই চমকালো বটে। তার এহেন রূপ নিজের কাছেই অজানা অচেনা। কখনো এই রূপে নিজেকে আবিষ্কার করা হয়নি তার। অপেক্ষার প্রহর শেষ করে তৌসিফ ফিরল রাত 12টা নাগাদ। মিনু ঘুমিয়ে যাওয়াতে তেমন তাণ্ডব ঘটল না, না হয় তাকে চর মারার মশগুল সে পৌষকে গুনাতো। অন্ধকার রুমে ঢুকে তৌসিফ ভাবল পৌষ হয়তো ঘুম, তাই হাত ঘড়ি খুলে সোজা ফ্রেশ হতে চলে গেল। ফিরে এসে পৌষকে খেতে আসবে বলতে হবে, যেই না লাইট অন করলো অমনি চমকালো ও। খাটে পা ঝুলিয়ে বসে আছে এক অপসরী। তৌসিফের বুকে দুটো ধাক্কা লাগলো। পৌষের এহেন রূপ তার দেখা হয়নি। বিবাহের রাতেও মেয়েটাকে এত সুন্দর লাগেনি। চোখ বুজে নিজের প্রথম নারীটির চেহারা মনে করতে চাইল তৌসিফ, পারল না। কোনোভাবেই তার চেহারাটা কল্পনায় এলো না। তার ওই ফর্সা মুখটা আজ পৌষের শ্যামরঙা মুখের সামনে হার মানল। বড্ড অসহায় অনুভব করলো তৌসিফ। ফাঁকা ঢোক গিলে পৌষের সামনে দাঁড়িয়ে ডাকে, পৌষরাত। জি। আজকাল মেয়েটা এক ডাকাই উত্তর দেয়। তৌসিফ 2 আঙুল পৌষের চিবুকে ছুঁয়ে ওর মুখটা তুলে চেহারাটা দেখেই বলল, মাশাআল্লাহ। পৌষ জানে না কেন, তবে মৃদু লজ্জা এসে ভর করেছে তার মাঝে। তৌসিফ এবার ওর মাথায় হাত রেখে বলল, এভাবে শাড়ি পরলে যে আজ ভালো হয়নি? প্রশ্নের উত্তরে প্রশ্ন পাওয়া তৌসিফের পছন্দ নয়, তবে আজ খারাপ লাগলো না। পৌষের পাশে বসে হাতটা ধরে বলল, অনেক ভালো হয়েছে পৌষরাত, তোমাকে সাদা এক পরী দেখাচ্ছে। মাথা নামিয়ে নেয় পৌষ। তৌসিফ ওর হাতের ভাঁজে নিজের হাত রেখে মোহনীয় কণ্ঠে বলে, আই ক্যান রিড ইউর আইস পৌষরাত, এম আই থিঙ্কিং রাইট? পৌষ মাথা ঝাঁকালো। তৌসিফের বুঝতে মিনিটও লাগেনি পৌষ কি চায়। তার চোখের চাহনিতে সবটা স্পষ্ট। তৌসিফ ধীরে ধীরে ওর কোমরের দিকে হাত রাখতে মুচড়ে উঠে পৌষ। তৌসিফ আরেক হাত ওর বুকের দিকে রেখে মুখটা একদম সামনে এনে ফিসফিস করে বলল, আই এম সরি ফর দ্যাট জান, দো আই ওয়াজ নট রং। পৌষের দেহে কাঁপন ধরল। তৌসিফের ঘ্রাণ ওর নাসরন্ধে ধাক্কা খাচ্ছে। তৌসিফ পুনরায় ওর কানের কাছে মুখ নিয়ে বলল, জীবনে প্রথম কারো কাছে মাপ চেয়েছি পৌষরাত, আমায় মাফ করে দিন। দিলাম। বলেই তৌসিফ ওর মাথায় চুলে চুমু খায়। সম্মুখে বসে থেকে এক গোছা চুল সামনে এনে নাক ডুবিয়ে ঘ্রাণ টেনে বলে, আজ গ্রাউন্ডটা আরো সুন্দর পৌষরাত। কথাটা বলেই ওকে কোলে তুলে তৌসিফ। সারা রুমে তখন জ্বলছে গোল্ডেন রঙের বাতিটা, যা পৌষের কাছে 440 ভোল্টের লাইট। পৌষকে কোলে তুলে একদম বারান্দায় এসে নামালো তৌসিফ। পৌষ চমকালো। জীবনের কাছে এসে এই বয়সে অনেক বড় হারাটাও হেরেছে। নিজের হেরে যাওয়া মানতে না পারা মেয়েটা চেয়েছিল নিজের সবটা শেষ করতে, তৌসিফের কাছে নিজেকে বিলিয়ে দিতে, কিন্তু তৌসিফ তা করেনি। সে সোজা ওকে কোলে তুলে বারান্দায় নিয়ে এসে বসিয়েছে। পৌষ মৌন রইল। তৌসিফ তাকালো বাইরের আকাশে। আজ চাঁদের দেখা নেই। মেঘের আড়ালে সে ঘাপটি মেরে বসে আছে। মেঘের কানাগোনাও আজ বেশি। এদিক ওদিক ছুটোছুটি করছে ওরা।
তৌসিফের মনে পড়ল কোনো একটা সময় এই বারান্দায় রাত্রি বিলাস করত তারা। রাতের পর রাত পাগল করা প্রেমিকের ন্যায় তৌসিফ তাকিয়ে থাকতো এক নারীর মুখের দিকে। তার কোলে মাথা রেখে শুনত সকল অহেতুক অযৌক্তিক কথা। সেই অযৌক্তিক কথাগুলোই তৌসিফের মন ভোলাতো, সারাদিনের খাটুনির সমাপ্তি ঘটাতো। নরম তুলতুলে হাতটা নিজের হাতে ধরে বুকে রাখত। চোখ জুড়াতে সময় যায় অথচ প্রাণ জোড়াতো না। আজও সময়টা এক, তৌসিফ এক, পাশের নারীটি ভিন্ন। এতটুকু ফারাকের কারণে আজ তৌসিফের মন টানল না সেদিনের মতো। তবুও কোথায় যেন সূক্ষ্ম এক আকাঙ্ক্ষা জাগলো, পৌষকে নিয়ে এই রাত্রিবিলাসের আকাঙ্ক্ষা। সুদূর আকাশ থেকে চোখ সরিয়ে ও তাকালো পৌষের দিকে। ছটফট করা পৌষ আজ শান্ত বটে। একজন চঞ্চলা প্রাণকে যদি থামাতে চাও, তবে শুধু তার দুর্বল দিকে দুটো টোকা মারো, সে আপনা আপনি থমকে যাবে। পৌষের ক্ষেত্রেও তাই হলো। প্রশ্ন যখন নিজের অস্তিত্বের ওপর, তখন মানুষ তো থম ধরবেই। সেখানে পৌষ অতি আবেগী একটা মেয়ে, যা তৌসিফ বুঝেছে। ধীরে সুস্থে পৌষের পাশে বসেও এমনি সময় হলে মেয়েটা সরে যেত তৌসিফ জানে। আজ না সরার কারণটাও তার জানা। তৌসিফ কণ্ঠ খাদে নামিয়ে বলল, বলেছিলাম কিছু প্রশ্নের উত্তর দিব। নিজেকে তো দিয়ে দিলাম আপনাকে, ভোগ করুন, অতঃপর মুক্ত করুন আমায়। ভোগ করুন শব্দটা শুনে তৌসিফের রুচিতে বাঁধল। আর মুক্ত? ও করবে পৌষকে মুক্ত? ইহকালে এটা সম্ভব না। পৌষকে নিজের দিকে ঘুরিয়ে ধারালো কণ্ঠে বলল, ভোগ? হ্যাঁ, ভোগ। আপনারা এটা বাদে আর কি পারেন? ভোগ করার হলে তো প্রথম রাতেই তা করতাম। হাত পা বাঁধা ছিল না আমার, আর না আমার পুরুষত্বের কমতি আছে। তাহলে বসে আছেন কেন? যা করার করুন, আপনাদের নোংরামো থেকে মুক্ত করুন আমায়। এক প্রকার চিৎকার করে উঠে বলল পৌষ। দাঁড়িয়ে গিয়ে বুক থেকে আঁচলটা সরিয়ে বলল, আহ্বান করছি আপনাকে, আমাকে নোংরা নোংরা করুন, আপনি মুক্তি দিন। আপনার মোহরানা লাগবে না আমার, আপনার ঘরেই রাখা আছে। দয়া করুন আমার প্রতি। তৌসিফ উঠে এলো, হাত বাড়ালো পৌষের দিকে। আঁচলটা টেনে ওর কাঁধে দিয়ে শান্ত স্বরে বলল, তোমার আহ্বান কবুল করলাম পুশরাত। একটু থেমে পৌষকে নিজের পাশে বসিয়ে বলল, তবে কথা দিচ্ছি, কোনোদিন নোংরা করব না, ভালোবাসায় পরিয়ে রাখবো। আমার ভালোবাসা পবিত্র হবে। পৌষ ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো পুনরায়, ধারালো কণ্ঠে বলল, হ্যাঁ, পবিত্র। তাও আপনারা জঘন্য থেকে জঘন্য। আপনারা কি ভেবেছেন আদির ফোন আলাপ শুনে আমি ওইসব হাবিজাবি বিশ্বাস করব? এই আমাকে বোকা মনে হয়? মনে হয় আমি বোকা? পানিতে যদি আমার ছায়া দেখতে পারে, তবে আমি কেন আপনার ছায়া দেখতে পারবো না? নিজের গাড়ি আগে পাঠিয়ে অন্য গাড়িতে আপনি গিয়েছেন, ভেবেছেন আদিকে দিয়ে এসব বলিয়ে আমাকে দূরে সরাবেন ওর থেকে। এই মিথ্যার কোনো প্রয়োজন ছিল না। জারজ হতে পারে, তবে দুশ্চরিত্র না। এত কথা বলে দম ফুরিয়ে এলো পৌষের। তৌসিফ পকেট থেকে নিজের ফোনটা বের করে একটা ভিডিও প্লেয়ার অন করলো, যাতে কিছুটা নেশার ঘরে আদিত্য নিজ মুখে স্বীকার করছে পৌষকে বাজি ধরে কথা বলা শুরু করেছিল ও। কিছু মেসেজ দেখায় তৌসিফ, যা দেখে গা শিউরে ওঠে পৌষের। পৌষকে বেড পর্যন্ত নেয়াই ছিল আদিত্য সহ ওর বন্ধুদের একমাত্র লক্ষণ। অবিশ্বাসের কিছু দেখল না পৌষ। এই ভিডিও না হলে 2 মাস আগের কোনো এক জাহাজের মধ্যে নেশায় বুঁদ হওয়া আদিত্য। তৌসিফ ফোনটা সরিয়ে বলল, মাত্র 1 ঘন্টা পুশরাত, 1 ঘন্টা লেগেছে এগুলো কালেক্ট করতে। পৌষের মুখে কথা রইল না। তৌসিফ এখানে অর্ধেক সত্যি বলল। আদিত্য 2 মাস আগ পর্যন্ত পৌষকে খারাপ নজরে দেখলেও ধীরে ধীরে সে অনেকটাই দুর্বল ছিল পৌষের প্রতি। বাবা মায়ের ছেড়ে দেওয়া এক গরু হলো আদিত্য, যে যেখানে ঘাস দেখে সেখানেই মুখ দেয়। আদিত্যর গার্লফ্রেন্ড সংখ্যা অসংখ্য। হয়তো এত সবে সে পৌষকে পছন্দ করা শুরু করেছিল, যা প্রকাশ হওয়ার আগেই ধ্বংস হয়ে গেল। তৌসিফের পৌষের হাতটা ধরল শক্ত করে, অতি ঠান্ডা গলায় বলল, বিয়ের আগে আমি জানতাম না তুমি কোনোভাবে আদিত্যর সাথে জড়িত। তাহলে আজীবন একা থাকলে তোমাকে বিয়ে করতাম না। আর রইল মুক্তি, তা ইহকালে হচ্ছে না পুশরাত। বিয়ে যেহেতু করেছি, ছাড়বো না। ভাবছো তোমাকে কেন বিয়ে করলাম? এর উত্তর অনেক। তুমি নিজেকে জারজ বলো আর যাই বলো না কেন,
তুমি এই তালুকদার বাড়ির সাথে জড়িত, আমার সূত্রে না, বরং ভিন্নভাবে। শুধু জেনে রাখো, তোমাকে নদীতে যাতে না ভাসতে হয় তাই তোমাকে এখানে আনা হয়েছে। বড় ভাই না করেছিল, মেজ ভাইও ততটা রাজি ছিল না, কিন্তু জানো, ছোট ছিলাম বলে বাবা আমাকে সব বলতো, কারণ জানি না আমার আব্বার কথা রাখতেই তুমি এখানে। তৌসিফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল পৌষ। ওর গলাটা এবার ভাঙা শোনালো। দয়া করে বলবেন, আমি কি কারো পাপ নাকি কারো করা পুণ্য? নিজের মাকে দেখেছ? তৌসিফ মাথা নাড়ে। তৌসিফ পুনরায় জিজ্ঞেস করে, দেখবে? হ্যাঁ বোধক মাথা নাড়তেই তৌসিফ পকেট থেকে একটা সাদা কালো ছবি দেখালো। চিকন গড়নের দুই বেনি করা কোনো এক যুবতীর ছবি, অসম্ভব সুন্দর। তবে পৌষের চেহারা ওর বাবার মতো, ও দেখেছে বাবার ছবি। টলমলে চোখে দেখতেই তৌসিফ বলল, তোমার চোখ দুটো তোমার মায়ের মতো। হুম। আরেকটা রিজন বলবো তোমাকে বিয়ে করার। পৌষ ওর মায়ের ছবি দেখতে দেখতেই বলল, হুম। প্রথম বিয়ে প্রেম করে করেছিলাম, ও আমাকে ঘোল খাইয়ে পালিয়ে গেল। আমার প্রেমের সুধা তার পোষায়নি, তাই আবার আব্বার করা পছন্দে বিয়ে করলাম। দেখি আমার প্রেমের সুধা তোমায় পোষায় কিনা। আপনার আব্বা মারা গিয়েছে বহু বছর আগে। হ্যাঁ, তার আগে তোমাকে বিয়ে করার কথা বলেছিল আমায়, যেহেতু আমি ছোট ছিলাম ছেলেদের মাঝে। ফাজলামো করেন? আমি তখন ক্লাস 2-তে পড়তাম, হেমু ভাই বলেছিল। বয়সে তুমি আমার অনেক ছোট পোশরাত, তাই চাইনি তোমাকে বিয়ে করতে। তবে ওই যে বলে বুড়ো বয়সে ভীমরতি, ওটাই বোধহয় হলো। পৌষ উড়ে দাঁড়িয়ে রুমে যেতে যেতে বলল, অবশ্যই, কেন নয়? নিজের চরিত্রহীন ছেলের জন্য জারজ ধরে আনতে চাইছিলেন তিনি। চমৎকার ব্যাপার। হক বাড়িতে এক প্রকার কলহ সৃষ্টি হয়ে গেল। টেবিলে থাকা পানির জগটা ভেঙে চুরমার হয়ে ফ্লোরে জুড়ে ছটিয়ে ছিটিয়ে আছে। হেমন্তর হাত থেকে টুপটাপ ফোটায় রক্ত পড়ছে। পাশে দাঁড়িয়ে সেটা দেখে পিহা হিচকি তুলে কাঁদছে। চাইলেও হেমন্তের কাছে গিয়ে বলতে পারছে না হাতটা ব্যান্ডেজ করাতে। এই মুহূর্তে ওর ধারে কাছে যাওয়াটাও সাহসের ব্যাপার স্যাপার। ইনি মিনি গলা ফাটিয়ে কাঁদছিল বিধায় ওদের মা দুটোকে ধরে রুমে নিয়ে গিয়েছে। এখনো ওখান থেকে সমানতালে কান্নার শব্দ ভেসে আসছে। রাগে ফুঁসতে থাকা হেমন্ত বাবার দিকে তাকিয়ে গমগমে গলায় বলল, এবার খুশি? উনি দ্বিগুণ ক্ষেপে গিয়ে বললেন, বাড়াবাড়ি করছিস হেমু। 100 বার বলবো, 1000 বার বলবো, বোন ও আমার। সত্যিটা ওকে আগে বললে ও যখন ভাঙতো সেই ভাঙা পোষ সামলাতে আমরা থাকতাম ওর কাছে। অথচ ওকে এমন সময় জানানো হলো যে যখন ও নিজেই অর্ধেক ভাঙা ছিল। কেমন চাচা আপনি বাবা? আজ নিজের মেয়ে হলে পারতেন? এই আপনি না ওকে বুকে বুকে রাখতেন? আপনার এই বুক কাঁপলো না? কেমন পাষাণ আপনি বাবা। বাবার থেকে দ্বিগুণ চিৎকার করে বলে উঠল হেমন্ত। ওখানে না দাঁড়িয়ে হনহন করে ছাদে চলে গেল। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সুদূর প্রসারী অতলে হারিয়ে গেল হেমন্ত। কাটা হাতে পকেট থেকে একটা সিগারেট বের করে কোনো মতে ঠোঁটে গুজে এদিক ওদিক পকেট হাতালো। লাইটারটা নেই। বিরক্তিতে চ্যাহ শব্দ করে রক্ত মাথা হাতটা ঝাড়া দিতেই দেখল গুটি গুটি পায়ে অন্ধকার ঠেলে কেউ এগিয়ে আসছে। আকার তত বড় না, ছোটখাটো এক দেহ। ধীরে ধীরে চোখের সামনে আসতেই হেমন্তের হাতে ধরে দিয়ে ম্যাচ দিয়ে পিহা বলল, লাইটার পাইনি হেমু ভাই। হেমন্ত ম্যাচ নিলেও সিগারেট ধরালো না, শুধু বলল, কোনো বোন ভাইকে সিগারেট খেতে মেয়ে ছেনে দেয়? পোষের আত্মা তোর মাঝে এলো কিভাবে? পিহা কথা বলল না এই বিষয়ে। হেমন্তের হাতটা ধরে বলল, ব্যান্ডেজ করে দেই হেমু ভাই। দে। অদক্ষ হাতে সেভলন দিয়ে মুছে গজ পেঁচিয়ে দিল পিহা। হেমন্ত সেটার দিকে তাকিয়ে হেসে দিয়ে বলল, তোর পোষ আপা থেকে অন্তত ব্যান্ডেজ পেঁচানো শিখতি। মানুষ ভালোটা শিখে, অথচ তুই শিখলি খারাপটা। জানেন মা বলেছে পৌষাপা নাকি আর আসবে না। সত্যি বলেছে। জ্যৈষ্ঠ আর চৈত্র ভাই রাতে এখন বাসায় আলুর দম আনে না। বলেছে পৌষাপা না আসলে আর কোনো দিন খাবে না এগুলো। তাহলে খাওয়া ভুলে যা।
ইনি মিনি দুধ খেতে চায় না হেমু ভাই। এটা ওদের মা দেখবে। হেমু ভাইও আগের মতো আমাদের আদর করে না। এটা তাকে গিয়ে বল। কোথায় সে? হেমন্তের হঠাৎই টনক নড়ল। আসলেই কি তাই? ও তো একদিন ওদের কাছে টেনেছিল পৌষ যাওয়ার পর, আর একদিনও ভাই বোনগুলোকে বুকে টানা হয়নি। আচমকাই যেন ওর বুকে চাপ লাগলো। পিহার দিকে তাকিয়ে বলল,